নমস্কার, শোনাচ্ছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। চক্রতীর্থে হেমলতার গুরু আশ্রম। গুরুসঙ্গ সৌভাগ্য লাভ হইলেও শ্রীক্ষেত্রের ক্ষেত্রাধিপতি স্বয়ং জগন্নাথ পড়িয়াছেন দূরে। যানবাহনের তো অপ্রাচুর্য আছেই, তাছাড়া অভাব সঙ্গীর। হেমলতাকে আশ্রমে প্রতিষ্ঠিত করিয়া দিয়া অরুণেন্দু দুটা দিন এদিকে হোটেলে কাটাইয়াছে। আজ কলিকাতায় ফিরিবার কথা, তাই মার কাছে বিদায় লইতে আসিয়াছিল। হেমলতা ধরিয়া বসিলেন, আমাকে আর একবার দর্শন করিয়া আনো। অরুণেন্দু বিব্রত হইয়া বলে, কি মুশকিল, আমার যার সময় নেই। এই তো একেবারে খাস তালুকে রেখে যাচ্ছি, যত ইচ্ছে দর্শন করো না বসে বসে, রথের আগে তো আর নড়ছ না। হেমলতা উদাস্বরে বলেন, রথের আগেও না পরেও না, সংসারে আর ফিরে যেতে বলো না তোমরা আমায়। তা ভালো, যাক, আমাদেরও মন্দ নয়, একটা তবু শান্তির জায়গা থাকলো। আমরাও যখন সংসার বিতৃষ্ণ হয়ে উঠব, এখানে এসে ঠেলে উঠব, কি বলো? হেমলতা অরুণেন্দুর হাসিতে যোগ দেন না, তেমনি উদাস গম্ভীর বলেন, বাজে কথা থাক বাবা, তুমি মন্দিরে নিয়ে যেতে পারবে না তাহলে? পারবো না একেবারে বলা চলে না, তবে বেশি দেরি করবে না তো? চলো চট করে একবার ঘুরিয়ে এনে দিই। এরূপ আগ্রহহীন দায়সারা প্রস্তাবটা হেমলতার পক্ষে অন্য সময় হইলে খুবই অপমানকর। কিন্তু সম্প্রতি গোটা 2টি দিন আশ্রমে বাস করিয়া গুরু আশ্রমে পড়িয়া থাকার গৌরবময় অবস্থা সম্বন্ধেও ধারণার কিঞ্চিত পরিবর্তন ঘটিতেছে যেন। এর আগে বিন্ধ্যাচলে 2-3 গিয়াছেন বটে, সে নিতান্তই বেড়াইতে যাওয়া, উৎসব উপলক্ষে। অর্থব্যয় করিয়াছেন প্রচুর, আদর পাইয়াছেন পর্যাপ্ত, হাঁড়ির খবর পাইবার সুযোগ হয় নাই। এখানে নেহাতি হোটেল বাড়ির মতো ফেলো করি মাখো তেলের ব্যাপারটা বড় বেশি দৃষ্টিকটু লাগে। সবচেয়ে মর্মান্তিক গুরু ভগিনীত্রয়। সংসারের মায়া কাটাইয়া আসিয়া ইহারা আশ্রমে মৌরসী পাট্টা লইয়া কায়েম হইয়া আছেন, আর আশ্রমটিকেই রীতিমতো সংসার করিয়া তুলিয়াছেন। প্রসাদ প্রার্থী ভক্ত শিষ্যের মধ্যে কেউ পাতে একটু লবণ ফেলিলে বা একটা কাঁচা লঙ্কা বেশি খাইলে ইহারা রসাতল করিতে থাকেন। গোবিন্দের ভাঁড়ারের ওপর মমতাটা যত তীব্র, গোবিন্দের উপর তার সিকি হইলেও বোধ করি তিনি বৈকুণ্ঠে বসিয়া অহরহ বিষম খাইতেন। তার উপর আবার গুরুদেবের উপর অধিকারবোধের দাবি। গুরুদেব যেন তাঁদের খাস তালুক। দুদণ্ড কাছে গিয়া বসিলে 3 জন 3 দিক হইতে হাহা করিয়া ছুটিয়া আসিবেন। বাবাকে এবার বিশ্রাম করতে দিতে হবে যে হেমলতা দিদি। বাবা আমার আত্মভোলা, আপনা থেকে তো বলবেন না কিছু। আপনি বরং ততক্ষণ কালকের ভোগের চাল কটা বেছে রাখুন গে দিদি। চিরদিনের অব্যাহত প্রভুত্ব পদে পদে ব্যাহত হইতেছে। আমার হয়তো অরুণেন্দু তেমন জোর করিলে কলিকাতায় ফিরিয়া যাইতেন, কিন্তু অরুণেন্দু সেদিক দিয়াও গেল না, শুধু কর্তব্য সারিতে একবার মন্দিরে যাইতে রাজি হইল। এতদিন কোন শূন্য লোকে সিংহাসন পাতিয়াছিলেন হেমলতা? 10 বছর আগে এমন ব্যাপারটা ঘটিলে ঘটিরে যে ছেলেরা পায়ে মাথা করিয়া ফিরাইত, সে বিষয়ে সন্দেহের অবকাশ তিলার্ধ নাই। এখন মানুষ হইয়া উঠিয়াছে বলিয়াই কি প্রয়োজন মিটিয়া গেল? অভ্যস্ত নিয়মে কর্তৃত্বটা মানিয়া চলিত এইমাত্র। সরিয়া গেলে আটকাইবে না, সেটা ওদের কাছে, ব্যাটা ছেলের কাছেও ধরা পড়িয়াছে। কিন্তু কিছুই কি আটকাইবে না? এতদিনের পর হঠাৎ আজ 2 বিন্দু অশ্রু দেখা দেয় চোখে। জগন্নাথ দর্শন সারিয়া ফিরিবার পথে আবার অপ্রত্যাশিত দেখা মিনাদের সঙ্গে। অরুণেন্দু দেখে নাই প্রথমটা। কানে গেল একটি অপরিচিতার কণ্ঠ, এই মিনা, দেখ তোর বন্ধুও পুণ্য সঞ্চয় করতে এসেছেন। এই চুপ, অসভ্য। সঙ্গে বোধহয় মা। মিনার চাপা গলার উত্তরটাও কান এড়াইল না। ও সরি, মা সঙ্গে থাকলে জমবে না, না? আয় তোকে খুন করি রাক্ষসী।
দেখা করি কি না করির দ্বন্দ্বে পূর্বোক্তটাই জয়ী হয়। অরুণেন্দু ঘাড় ফিরাইয়া সহাস্য মুখে বলে, সর্বনাশ, আপনারাও এ পথে আসেন? আসেনি কোনোদিন, লজ্জিত স্মিত হাস্যে মিনা উত্তর করে। এতদিন রইলাম, একবার জগন্নাথ দর্শন না করে ফিরলে শেষে নরকে যাব, তাই। জগন্নাথের অসীম ভাগ্য, কিন্তু ফিরছেন নাকি, কবে? অবশ্যই ঠিক নেই এখনো, তবে ফিরতে তো হবে, স্কুল খুলে এলো। ও, আপনারা যে আবার স্কুলের ছাত্রী। আচ্ছা, নমস্কার, আমি আজই ফিরছি। ৩৬ কোটি দেবদেবীর পাল্লা এড়াইয়া ততক্ষণে হেমলতা কাছে আসিয়া পড়িয়াছেন। এইমাত্র জগন্নাথ দর্শন করিয়া আসিয়াছেন বলিয়াই যে দৃষ্টির তীক্ষ্ণতা হারাইয়াছেন এমন তো নয়, এবং সংসার ছাড়িয়া আসিয়াছেন বলিয়া যে বান্ধবীর সঙ্গে রসালাপ সহ্য করিবেন এতটা আশা করাও ঠিক নয়। এই একটা জায়গায় মাকে ভয় করা ছাড়া উপায় নাই। গাড়িতে উঠিয়া কথাটা পারেন হেমলতা। মেয়েটা আমাদের সুরেশবাবু সেই মাস্টারনি ভাড়াটে বলে মনে হলো না? কার কথা বলছো? ও হ্যাঁ, সেই বটে। অরুণেন্দু যেন এইমাত্র অবহিত হয়। ও আবার কবে এলো? কি করে জানব, এই তো দেখলাম। গতদিনের কথাটা যে কেন চাপিয়া গেল নিজেই বুঝিয়া উঠিতে পারে না অরুণেন্দু। আরও দুই একটা প্রশ্ন করিবার ইচ্ছা থাকিলেও চুপ হইয়া যান হেমলতা। খরচ খরচার দায়টা যে সমস্তই অরুণেন্দুর ঘাড়ে, বেশি খোঁচানো ঠিক হইবে কি? হিসাব মিলানোটা মিনার পক্ষে দুরূহ হইয়া উঠিয়াছে, অথচ সাগরের কথায়, ব্যবহারে, স্বভাবনম্র দৃষ্টির অসতর্ক চাহনিতে কিসের যেন আভাস। স্বাভাবিক ভদ্রতা বা সৌজন্য ছাড়াও আর কিছু। কিন্তু সাগর তাহার প্রেমে পড়িবে, এ কি একটা বিশ্বাস করিবার মতো কথা? কিসে আর কিসে? ঘুঁটে কুড়ুনি আর রাজপুত্রের গল্পটা রূপকথায় হয়তো মানায় ভালো, কিন্তু বাস্তব জীবনে তো সম্ভবকর নয়। না, পালানো দরকার। যদি সত্যই হয়, এত বড় অভাবনীয় সৌভাগ্য সহ্য করিবার ক্ষমতা মিনার নাই। একটা অজানা আশঙ্কায়, অহেতুক ভয় সারাক্ষণ যেন গা ছমছম করিতে থাকে তার। প্রাপ্যের অতিরিক্ত পাওনার দায় বড় সোজা নয়। মুশকিলেই অরুণেন্দুর সঙ্গে দেখা হওয়ার পর হইতে তটিনী যেন কেমন একটু গম্ভীর হইয়া গিয়াছে। তার পরিহাসের ধরনটা উগ্র, সন্দেহ নাই, কিন্তু তবু পরিহাসের সহজ পথে যে বস্তুটা হালকা হইতে পারিত সেটাই যেন ভার হইয়া বুকে চাপিয়া বসিতেছে। অগত্যা নিজেই সে একদিন যাইবার কথা পারি। তটিনীর কাছেও নয়, সাগরের কাছেও নয়, স্মৃতিদেবীর কাছে। এটা ওটা নানান কথার মাঝখানে বলে, আপনার কাছে কিছুদিন কাটিয়ে মাতৃস্নেহের আস্বাদটা পেয়ে গেলাম মা, গিয়ে খুব মন খারাপ লাগবে, কিন্তু এবার তো যেতে হয়। দুর্বল একখানা হাত বাড়াইয়া মিনার হাতের উপর রাখিয়া স্মৃতিদেবী ক্লান্ত স্বরে বলেন, তোমাদের তো আবার স্কুল খুলে এলো না? মেয়েটা তবু দুদিন কাছে ছিল, ছুটি কি একেবারে ফুরিয়ে গেছে? না, এখনো দিন 10 আছে। তনু অবশ্য থাকতে পারে এ কটা দিন। আমি তো ঠিক করছিলাম কাল পরশুই রওনা হই। একটা টিউশনি ছিল, স্কুল খোলবার আগে একবার দেখাশোনা করব মেয়েটাকে। সত্য কথা বলিতে কি, টিউশনির কথাটা খুব খাঁটি নয়। একটা জোগাড় করিয়াছে বটে, গ্রীষ্মের বন্ধের পরে আরম্ভ করার কথা। স্মৃতিদেবী মিনিট 2 নীরব থাকিয়া হঠাৎ বলেন, স্কুলের কাজটা তুমি ছেড়েই দাও না। ছেড়ে দেব? মিনা অবাক হইয়া তাকায়। স্মৃতিদেবীর হৃদযন্ত্রের বৈকল্য আছে সেটা জানা, কিন্তু মস্তিষ্ক যন্ত্রের বৈকল্যের কথা তো জানা ছিল না। স্মৃতিদেবী ওর বিপন্ন ভাব দেখিয়া মৃদু হাসেন, সস্নেহে বলেন, দিলেই বা ছেড়ে, আমার কাছেই থাকো না তুমি। নিজের মেয়ে তো আমার অবাধ্য, দেখছো তো কাছে থাকতে চায় না। তুমি তো ইচ্ছে করলেই আমার কাছে থাকতে পারো মিনা। আপনার কাছে মানে বরাবর? বিমূঢ় মিনা আর কোনো কথা খুঁজিয়া পায় না। স্মৃতিদেবী এবার বেশ সহজভাবেই হাসিয়া ওঠেন, বরাবরই তো, আমার ছোট বৌমা হয়ে। মুহূর্তের জন্য আপাদমস্তক কণ্টকিত হইয়া ওঠে মিনার। আক্রমণটা যে এত দুর্ভেদ্য দুর্গ হইতে আসিয়া পড়িবে
এটা তো কোনোদিন স্বপ্নেও ভাবে নাই। কিন্তু এ কি সত্য না সম্ভব? শেষে কি এইটাই বিশ্বাস করিতে হইবে মিনাকে? ২৬ বছর বয়স পর্যন্ত নিতান্ত অবহেলিত নেহাত সাধারণের দলে পড়িয়া থাকিতে থাকিতে সহসা এত বেশি মূল্যবান হইয়া পড়িয়াছে সে? তটিনীর পরিহাসের মাথামুন্ডু না থাকিতে পারে। সাগরের বিশেষ ব্যবহারের অর্থটা কল্পিত, অমূলক, মিনার মনের ভ্রম মাত্র হইতে পারে। কিন্তু স্মৃতিদেবীর স্পষ্ট প্রস্তাবের মধ্যে আর যাই থাক, ভুল বোঝার অবকাশ নাই। কিন্তু কি উত্তর দিবে সে? অকিঞ্চিৎকর সম্বল লইয়া যেমন মূল্যবান বস্তুর দিকে ঘেঁষিতে ভয় করে, তেমনি ভয় করিতে থাকে মিনার স্মৃতিদেবীর প্রস্তাবে। উত্তর দিতে পারে না। স্মৃতিদেবী বোধহয় আশা করিয়াছিলেন অন্যরকম। এত দ্বিধাকণ্ঠিত মুখ দেখিতে হইবে মিনার, সেটা অন্তত ধারণা ছিল না। তবে কি তটিনী ভুল বুঝিয়াছে, না কেবলমাত্র তাহার সেন্টিমেন্টাল ছেলেটাই? একথা সত্য, তাহার বড় মেজ দুই বধূ রূপ এবং সম্পদ যতটা আনিয়াছে, তার এক করাও যদি গুণ আনিত তো সংসারের চেহারা আলাদা হইত। তারই প্রতিক্রিয়ায় তার এই চাপা স্বভাবের ছোট ছেলেটির যে রূপসী এবং ধনী দুহিতার প্রতি একটা সহজাত বিতৃষ্ণা আছে, সে সংবাদ স্মৃতিদেবীর অজানা নয়। কিন্তু এক পক্ষে বিরাগ আছে বলিয়াই যে অঙ্কশাস্ত্রের নিয়মের মতো অপর পক্ষে অনুরাগের সঞ্চার হইবে, এটা নেহাত কবিকল্পনা নয় কি? রূপের ঘাটতি আর অর্থ সাচ্ছল্যের অভাবটা হয়তো বধূ নির্বাচনের হিসেবে গুণ বলিয়া গণ্য হইতে পারিত স্মৃতিদেবীর বর্তমান মনের অবস্থায়। কিন্তু তার ছেলের পক্ষে প্রেমে পড়িবার জন্য সেইটাই কিছু আর প্রধান আকর্ষণ হওয়া সম্ভব নয়। কিন্তু অসম্ভব ঘটনাও বিরল নয়। এই হিসাবেই তিনি তার লাজুক ছেলেটির ভার লইয়াছিলেন। কিন্তু মিনার মুখে নবপ্রণয়ের ছাপ কই? কোথায় সেই মধুর ব্রীড়া? মিনার ভীত সন্ত্রস্ত ভাব স্মৃতিদেবীকে পীড়া দিল। তবু তিনি আর একবার কোমলভাবেই বলেন, আমার কাছে লজ্জার কিছু নেই মা, তোমার অনিচ্ছার ওপর জোর করতে চাইনি আমি। অনিচ্ছা? মিনার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন ওঠাও সম্ভব নাকি? দুই হাতে মুখ ঢাকিয়া মিনা প্রায় রুদ্ধকণ্ঠে বলে, আমার ভয় করে মা, আমি কি আপনাদের যোগ্য? অযোগ্য হলে বলবো কেন? স্মৃতিদেবী প্রসন্ন হাসি হাসেন। তোমায় ধরে রাখায় যে 16 আনার স্বার্থ আমার গো। ছেলে মেয়ে দুটোর পায়ে ছেকল পরাবো। এরপর তোমার বন্ধু ঘর ছেড়ে পালায় কেমন দেখব? তনু, আমায় মাপ কর। মিনার আবেদন শেষ না হইতেই তটিনী ব্যস্তভাবে এদিক ওদিক তাকায়। স্কেলটা কোথায় গেল? আহ, সময় যদি কিছু পাওয়া যাবে। স্কেল? হতবুদ্ধি মিনার প্রশ্নের উত্তরে তটিনী সহজভাবে বলে, হ্যাঁ স্কেল, নইলে মাপ করব কি দিয়ে? তবে আমার তো আন্দাজ 5 ফুট 3 ইঞ্চি। 2.5 ইঞ্চির বেশি হবি না। বাবা, এত জানিস? ওহ, ধাতস্থ করে রাখো বুঝলে, ননদিনী রায়বাঘিনী, জানো তো? জানি বলেই তো ভয়। আচ্ছা, কি মেয়ে তুই বলতো? বড় দাদাদের উপর প্রতিহিংসার প্রতিশোধ নিতে ছোটদার উপর এই শাস্তি চাপাতে বসেছিস? তোর অমন সোনার চাঁদ ভাইয়ের জন্য শেষে এই একটা বুড়ি আইবুড়ি মাস্টারনি পছন্দ করতে মায়া হচ্ছে না? বুড়ি আইবুড়ি মাস্টারনি তাহলে খারাপ? আমারও তবে ভালো বর জোটার কোনো আশা নেই। নেহাতি যদি জোটে তো একটা লোহার চাঁদ। তোমার সঙ্গে কথায় কি পারবে বাবা? রূপটাও তো দেখতে হবে। তুই আমার মতো কালো না শুটকি? সত্যই তটিনীর সঙ্গে কথায় যেতে অসম্ভব। মিনার কথার উত্তর আর দেয় না সে। গলা ছাড়িয়া গান গাহিয়া ওঠে, রূপের কথা বলো না সই, কালো রূপে মজে আছি, যেমন তেমন নয় সে কালো, শাওন মেঘের কাছাকাছি। প্রতিরোধের শক্তি মিনার নাই, কিন্তু ভাঙা ঘরে রাজৈশ্বর্য বরণ করিয়া লইতেও তো শক্তির প্রয়োজন। মিনার মতো এত সাধারণ মেয়ের তা থাকে না। তাই আশা, আনন্দ, উল্লাস সব ছাপাইয়া আতঙ্ক জয়ী হইতে বসিয়াছে। দীর্ঘ কুমারী জীবনে পূর্ব রাগের কোনো ছবি কি কখনো আঁকে নাই মিনা? কোনো অসতর্ক মুহূর্তে হয়তো আঁকিয়াছে, হয়তো কল্পনার ছবি বর্তমান বাস্তবের চাইতে কম মনোরম নয়।
কিন্তু ইচ্ছামতো ছবি আঁকিয়া স্লেট মুছিয়া ফেলা এক, আর বাস্তবের মুখোমুখি হওয়া আর। অস্বস্তি গোপনের চেষ্টায় একাকী বাহির হইয়াছিল মীনা। সুযোগও একটু মিলিয়াছিল। কটক হইতে তটিনীর এক মাসি আসিয়াছেন স্মৃতিদেবীর সঙ্গে দেখা করিতে। তটিনী ব্যস্ত, মীনা অপরিচিতা, তাই মীনা কাটিয়া পড়িয়াছে। ওদের আবেষ্টনী হইতে মুক্ত হইয়া আসিয়া যেন বেশ লাগিতেছে। আচ্ছা, এই সুযোগে পলাইলে কেমন হয়? নিজের সেই ছোট্ট ঘরখানি, স্বল্প গৃহসজ্জা, জীবনযাত্রার সামান্য উপকরণ, সবকিছুর জন্য কেমন যেন মন কেমন করিতেছে। তটিনীদের কলিকাতার বাড়িতে একদিন মাত্র বেড়াইতে গিয়াছিল মীনা। অসংখ্য বাহুল্য আড়ম্বরের মাঝখানে দুই ভাতৃবধূকে দেখিয়াছে তাহার। মনে মনে তাদের পাশে পাশে নিজেকে ছাড়িয়া দিয়া চড়িয়া খাইবার হুকুম দিয়া হাসিয়া ফেলে। অসম্ভব, অসম্ভব। কলিকাতায় ফিরিয়া গেলেই এ পাগলামি সারিয়া যাইবে তটিনীর, তটিনীর দাদারও। কিন্তু সম্পূর্ণ সারিয়া যাওয়াটাও কি নিতান্তই কাম্য? কে জানে। মীনা আর ভাবিতে পারে না। ভাবিতে না পারিলেও হয়তো ভাবিত, ভাবিয়া ভাবিয়া একটা কিছু স্থির করিত। কিন্তু সস্তা সাপ্তাহিকের রদ্দি গল্পের ঘটনাচক্রের মতো বারবার যে সমুদ্র তীরের বালুবেলায় অরুণেন্দুর সঙ্গে দেখা হইতে থাকিবে, এটা মোটেই ভাবিতে পারে নাই আগে, 1 মিনিট আগেও না। তা দেখা যখন হইলই, কথা না কহিয়া উপায় কি? না কহিবার কারণও কিছু নাই। নিজেই আগাইয়া আসিয়া প্রশ্ন করে, আপনি এখনো যাননি নাকি? গিয়েছিলাম বই কি, আবার এসেছি কাল। ও, মাকে নিয়ে যেতে এসেছেন বুঝি? মাকে? না তো, মাকে এখনো জানাইও নি। এসেছি এমনি, ধরুন এই দৈব ঘটনাটির জন্য। কোন ঘটনা? বিস্মিত প্রশ্ন করে মীনা। এই আপনার সঙ্গে দেখা হয়ে যাওয়া। ধ্যাত, কি যে বলেন আপনি। যাক, কলকাতার খবর বলুন। পকেট হইতে রুমাল বাহির করিয়া বালির ওপর পাতিয়া কাছাকাছি বসিয়া পড়ে অরুণেন্দু। ও, এখনো তাহলে কলকাতার খবরের জন্য সদ্য আগতের শরণাগত হচ্ছেন? কিন্তু স্কুল তো খুলে গেছে আপনাদের। জানি, অন্য মনাভাবে উত্তর করে মীনা। জানেন নিশ্চয়ই, নির্দিষ্ট তারিখ যখন আছে একটা। কিন্তু ব্যাপার কি, জমিদারি টমিদারি পেয়ে গেছেন নাকি এখানে? হঠাৎ মীনা কি ভাবিয়া তাড়াতাড়ি বলে, ব্যাপার কি জানেন, সঙ্গী পাচ্ছি না। আজকালকার দিনে নেহাত একলা ট্রেন জার্নি ঠিক মন সরছে না, অথচ এঁরাও যেতে দেরি করছেন। ভারী মুশকিলে পড়ে গেছি। অরুণেন্দুর গভীর দৃষ্টি অমন উজ্জ্বল হইয়া ওঠে কেন? কিসের প্রত্যাশায়? কিন্তু কথার সুরে তার বিশেষ আগ্রহ ধরা পড়ে না। সহজভাবেই বলে, অবশ্যই কেবলমাত্র সঙ্গীর অভাবটাই একমাত্র কারণ হলে আমাকেও সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেন দয়া করে। আপনি কবে যাবেন? মীনার কণ্ঠে চাঞ্চল্য। যদি বলেন আজই, এখনই। কি আশ্চর্য, আপনার নিজের কাজ না সেরেই কি জন্যে এসেছেন? বিশ্বাস করেন তো বলতে পারি আপনাকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। বারে, ওরকম অনাসৃষ্টি কথা বিশ্বাস করতে যাব কি দুঃখে? মীনা হাসিয়া ওঠে। অরুণেন্দু কিন্তু গম্ভীরভাবেই উত্তর করে, বিশ্বাস করছেন না, কিন্তু পরে দোষ নেবেন না। অন্তত মিথ্যাবাদী বলে গাল দেবেন না। জগতে অনাসৃষ্টি ব্যাপার তো অহরহই ঘটছে, অবিশ্বাসের কি আছে? তাই বলে আপনি কাজ কামাই করে, কোনটা কাজ আর কোনটা কাজ নয় সে হিসেব সকলের এক না হতে পারে। মোট কথা, নিয়ে যেতে আমি আজই পারি। পলাইবার জন্য সমস্ত মন উদগ্র হইয়া ওঠে মীনার। কি ক্ষতি? হয়তো তটিনী আর মুখ দেখিবে না। স্মৃতিদেবী অবাক হইবেন। সাগর হাসিয়া ভাবিবে, ভাগ্যিস, খুব বাঁচিয়া গিয়াছি বাবা। কিন্তু সে কি না বলিয়া পলাইবে এত স্নেহ মমতার প্রতিদানে? অথচ বলিবেই বা কি? আচ্ছা, এমনিই বলা যাক, কলিকাতায় কিছু কাজ আছে। মিথ্যাও তো নয়। স্কুলের কাজ ছাড়িতে চাহিলেও তার হিসাব নিকাশ আছে। টিউশনির ব্যবস্থাটা করিয়া আসিয়াছে, সেখানেও জবাব দেওয়া প্রয়োজন। তাছাড়া এদের বাড়িতে থাকিতে থাকিতে হঠাৎ একদিন কোণে সাজিয়া বসাটাই বা কোন যুক্তির কথা? নিজের ঘরে ফিরিয়া একলা নির্জনে নিজের মনটা যাচাই করিয়া লওয়া দরকার। নিজের মনের দ্বিধা দূর করিতেই হয়তো
কথার উপর জোর পড়ে বেশি। বেশ, চলুন আজই যাওয়া যাক। আপনি যখন কাজের ক্ষতি স্বীকার করতে রাজি হচ্ছেন, অনর্থক স্কুল কামাই বাড়াই কেন? গাড়ি তো সেই রাত্রে তৈরি হয়ে নিতে পারবো। বাড়িটা আপনাকে চিনিয়ে রাখা দরকার। এই ডান হাতি খানিকটা এগিয়ে গেলে। থাক, স্মৃতিসৌধ আমি চিনি, কিন্তু আপনার সাময়িক অভিভাবকবর্গ আমায় চেনে না, এই যা মুশকিল। তার চেয়ে বরং। আলাপ আলোচনা আরও কিছুক্ষণ চলিতে থাকে। না, অরুণেন্দু ওদের বাড়ি পর্যন্ত হানা দিবে না। মিনাই বরং প্রস্তুত হইয়া স্টেশনে হাজির হইবে। বান্ধবী না হয় সি অফ করিতে স্টেশন পর্যন্ত পৌঁছাইয়া দিক। মিনার মতো খাটিয়া খাওয়া মেয়ের অবশ্য পথে ঘাটে একলা যাইতে ভয় পাওয়া হাস্যকর, কিন্তু মিনা যে বড় ভীত। কলিকাতার রাস্তাতেই সন্ধ্যার পর একলা বাহির হইবার নামে হৃদকম্প হয় তার। এ তো বিদেশ। কি বলিয়া এমন অকস্মাৎ যাওয়ার কথাটা পারিবে, সারা পথ তাহার রিহার্সাল করিতে থাকে মিনা। কিন্তু গড়িয়া ভাঙিয়া অনেক সাজাইয়া যেটুকু স্থির করে, বাড়ি ঢোকার অব্যবহিত পরেই ধূলিসাৎ হইয়া যায়। দালান পার হইয়া নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তটিনীর মাসিমার নির্ভেজাল স্পষ্ট কণ্ঠ কানে আসে। হ্যাঁ রে তনু, ওই তোদের সেই মাস্টার নেই, সাগরের পছন্দ করা বউ। তা জগতে কি আর মেয়ে জুটল না তোর দাদার? ওই বউ তোরা লোক সমাজে বার করতে পারবি? বড় বৌমা মেজ বৌমার বা পায়ের কোড়ে আঙুলের যুগ্গীও নয় যে। কিসে বশ করলো তোদের? কেন চুপ করব? কি জন্যে? আমার বাপু হক কথা, সাগরের পাশে ওই বউ। দিদির নয় বয়স না হতেই ভীমরতি হয়েছে, তোদের কি হলো? বোঝা গেল কথা কয়টি উদ্গীরণ করিবার জন্যই প্রস্তুত হইয়াছিলেন তিনি, কারণ আসিবা মাত্রই তিনি মিনাকে দেখিয়াছেন। হঠাৎ এইমাত্র দেখিয়া ফেলিয়া অসতর্ক মন্তব্য করিয়া বসেন নাই। না বলিয়া পালানো ভিন্ন আর কোনো পন্থা মাথায় আসে না মিনার। বিদায় লইবার প্রয়োজন কি তার? একেবারেই বিদায় লইবে যে। একটিমাত্র মাসির একটিমাত্র মন্তব্যের মধ্যেই সমস্ত ভবিষ্যৎ স্পষ্ট হইয়া উঠিয়াছে মিনার। সানানো খুঁড়ের ফলার উপর জীবনটাকে প্রতিষ্ঠিত করিতে চায় না সে। রানীগিরি মাথায় থাক। অরুণেন্দুর হোটেলের ঠিকানা সে লইয়াছে, খুঁজিয়া বার করা শক্ত নয়। তটিনীর নামে এক লাইন চিঠি লিখিয়া যাওয়ার একটা উপাদান পাওয়া গেল, মন্দ কি? তনু, ভেবে দেখলাম রানীগিরি সকলের সয় না। ভাবা গিয়াছিল হেমলতার এই আশ্রমবাস, সংসারের উপর এই মৌন অভিযোগের নিঃশব্দ শাসন মিত্তির বাড়ির মেরুদণ্ড ভাঙিয়া দিবে। কিন্তু কার্যকালে দেখা গেল মিত্তির বাড়ির কাঠামো অত বেমজবুত নয়। ভিতরে ভিতরে যদি কোনো পরিবর্তন আসিয়া থাকে, সে সামান্যই। বাহিরের ঠাট অবিকল আছে। সংসার শুদ্ধ লোকের সদাসন্ত্রস্ত ভাবটা হয়তো কিছু কমিয়াছে, হয়তো কিছুই কমে নাই। সেজ কাকা একাই দুইজনের মোহরা লইতেছেন, বরং খোঁটা নামক উপাদেয় বস্তুটি প্রয়োগ করিবার উপযুক্ত একটা কারণ ঘটিয়া সুবিধাই হইয়াছে তাঁর। চার হাত মেলিয়া খাইবার জন্য যাহারা বাড়ির কর্ত্রীকে বাড়িছাড়া করিয়া বাঁচিয়াছে, সুবিধা পাইলেই তাদের এক হাত দেখিয়া লইবার বাসনা বিসর্জন দেবার মতো অত উদার মতাবলম্বী নন সেজ কাকা। বাড়িতে বিশৃঙ্খলার অভাব কোনোদিনই ছিল না। এত বড় একটা বেখাপ্পা সংসারে থাকা সম্ভব নয়। তবু আজকাল প্রতি পদে পদে শৃঙ্খলার অভাবে যেন মর্মাহত হইতে থাকেন সেজ কাকা। অবশ্য শুধু মর্মাহত হইয়াই নীরব থাকেন মনে করা ভুল। প্রত্যেকের অযোগ্যতার অভাব স্মরণ করাইয়া দিবার মতো হুঁশ অন্তত আছে। হ্যাঁ, কার্যে কত ক্ষমতা বুঝতে আর বাকি নেই। ছাগল দিয়ে জব মারানো হবে, তাহলেই হয়েছে। এ সংসারের আবার লক্ষ্মীশ্রী, আসল লক্ষ্মী যখন চলে গেল, ছি ছি ছি, ভদ্রস্থতা আর রইল না। সে যে বলে না, সেই ধান সেই চাল, গিন্নি বিনে আলো থাল। এ হয়েছে তাই। ধুর ধুর, এ সংসারে আবার থাকতে আছে? মারো ঝাড়ু, মারো ঝাড়ু। কেবলমাত্র জ্যেষ্ঠ ভাতৃজায়ার সম্মান রক্ষার্থেই কি উঠিতে বসিতে ইহাদের অক্ষমতা প্রতিপন্ন করিবার এই প্রাণপণ চেষ্টা? হয়তো তা নয়। হয়তো বয়সের ভারটা মনের উপর বড় বেশি চাপিয়া বসিয়া আতঙ্কগ্রস্ত করিয়া তুলিয়াছে। তাই বয়সের অমর্যাদা যে কত বড় গর্হিত কাজ, সেটা অহরহ স্মরণ করাইয়া দিতে থাকে। চিরদিনের জায়গায় নিজস্ব আসনে টিকিয়া থাকিবার জন্য যে এত অঙ্ক কষিতে হয়, এ কথাকে কবে আগে ভাবিয়াছে? জ্ঞানদাও
আগের চাইতে একটু হায়ার গ্রেডে উঠিয়াছেন। আগে সেজদার সুখ সুবিধার তত্ত্বাবধান, বৌঝির বেচাল দেখিলে থুড়িয়া দেওয়া এবং হেমলতার ব্যবস্থাপনার ত্রুটি ও কৃপণতার উদাহরণ দেখাইয়া নেপথ্যে নিন্দা করা ছাড়া বড় বেশি কাজ ছিল না জ্ঞানদার। অম্বলের অশোকের ছুতায় আগুন তাতকে চিরদিনই এড়াইয়া আসিয়াছেন। ভাঁড়ার গর্ত নগেন্নির এলাকা, কিন্তু সম্প্রতি একটি বৃহৎ দায়িত্ব তাহার ঘাড়ে পড়িয়াছে। হেমলতার মতো সারা সংসারের সমস্ত খরচপত্রের হিসাব নিকাশের ভার না হোক, মোটামুটি সংসার খরচ বলিতে যা বোঝায় সেটা আসিয়াছে জ্ঞানদার হাতে। অথচ মজা এই, ব্যবস্থার ভার লইয়া কৃপণতায় তিনি হেমলতার 3 গুণ উপরে উঠিতে শুরু করিয়াছেন। তলায় তলায় অসন্তোষের আগুন ধুমায়িত হইতেছে, কিন্তু জ্ঞানদার তাহাতে দৃক্পাত মাত্র নাই, কারণ উৎসাহটা নবীন। ছোট ছেলেদের দুধে জলের মাত্রার আধিক্য, বউ ঝির পাতে মাছ তরকারির দৈন এবং বামুন ঠাকুরের হেসেলে তেল ঘি মশলা মিষ্টির টানাটানির নেশাটা তাহাকে এমন পাইয়া বসিয়াছে যে 10 বার জপ আহ্নিক করিবারও সময় পান না বেচারা। হেমলতার শাসনে ছিল নিঃশব্দ দৃঢ়তা, হয়তো কিছুটা আভিজাত্য। ন্যায্যর অতিরিক্ত যেন না যায়। বাড়ির বেশি উপার্জনশীল ব্যক্তিগুলি যে তাহারই পুত্র, সেটাও তো মনে রাখিতে হইবে। 1 আধ পয়সা লইয়া মারামারি করিলে মানাইবে কেন? মোটা চাল মোটা ব্যবস্থার বেশি কিছু আশা করিও না, ব্যাস। জ্ঞানদার সে বালাই নাই। অবশ্য প্রয়োজনীয় 16 আনাটা যদি তিনি 12 আনায় নামাইতে পারেন, সেটা কি সোজা বাহাদুরি? সেই বাহাদুরিটুকুর লোভ সামলানো সহজ নয়। ইন্দুপ্রভা জ্বলিয়া পড়িয়া মরেন। বটি এবং তরকারির ঝুড়ি লইয়া সকালবেলায় বাঁধিয়া গিয়াছে এক চোট। কুটনোকোটার ভার কাল থেকে যেন ঠাকুরজি নিজে নেয় বলিয়া আনাজপাতির ঝুড়িটা হাত দুই ঠেলিয়া দিয়া ঝাঁঝিয়া ওঠেন ইন্দুপ্রভা। এই তো কটা আলু পটল, এই রাবণের গোষ্ঠীর হাঁ কি দিয়ে বোঝাবো আমি তাই শুনি? তাই কি মাছ ফাছ দুটো বেশি আনাবে? পারবো না আমি ব্যবস্থা করতে। কেন রে বাবা, আমি কি চোরদায় ধরা পড়েছি? বাজারের পয়সা কমালে গিন্নিত্ব হয় না। এতগুলো লোক কি দিয়ে গিলবে দেখুক এসে। খোদ গিন্নি তো রাগ ফুলিয়ে শিক্ষেত্তরে গিয়ে বসে থাকলেন, আমারই বা কিসের দায়? নিজের বলতে তো ওই একটা অখদ্দে অবদ্ধে লক্ষ্মী ছাড়া ছেলে। খেতে দিতে না পারিস, দিস দূর করে। এই তো একটা মেয়ে আজ 5 বছর শ্বশুরবাড়ি পড়ে আছে, আনবার নাম করে কেউ? নিজের মুরদ নেই তাই নাম মুখে আনি না। তার কাছে গিয়ে পড়ে থাকলেও রাজার হালে চলে যায় আমার। যতক্ষণ গতর থাকবে সবাই মাথায় করে নেবে। তাই বা কেন? জামাই বাড়ি থাকবার বা দরকারটা কি? বলি কাশি তো পালাইনি, দে আমায় কাশি পাঠিয়ে দে তোরা। মাসোহারা না দিতে পারিস ছত্তরে খাবো। আচমকা শুনিলে ধারণা হওয়া অসম্ভব নয়, বৈরাগ্যের বহরটা ইন্দুপ্রভার 16 আনা ছাপাইয়া 18 আনায় উঠিয়াছে। কিন্তু প্রত্যহ শুনিতে শুনিতে কান যাহাদের ভোতা হইয়া গিয়াছে, তাহারা গ্রাহ্য করে না। আসরে নামিলেই ইন্দুপ্রভা চিৎকার শুরু করিবেন, এইটাই প্রচলিত প্রথা। তবে এটা সত্য কথা, নিজের বাদে আর কারো খাওয়া দাওয়ার কষ্ট দেখিতে পারেন না তিনি। 1 মুঠা ভাত কেউ কম খাইয়া উঠিলে সারাদিন মন খচখচ করিতে থাকে ইন্দুপ্রভার। বহিঃপ্রকৃতিটা যত রুক্ষ, অন্তর্প্রকৃতিটা হয়তো তত নয়। ছাড়িব বলিয়াও ছাড়িতে পারেন না। খাওয়া দাওয়ার তদবির করা ছাড়া জগতে আর কি কাজ থাকিতে পারে, সে কথা জানা নাই ইন্দুপ্রভার। আজ ক্রোধের মাত্রাটা মাত্রা ছাড়াইয়াছে, কিন্তু ইন্দুপ্রভার এই বিদ্রোহ ঘোষণার তীক্ষ্ণ স্বর জ্ঞানদার কানে ঢুকিবার অবকাশ পায় নাই। তিনি তখন ওদিকে সিঁড়ির তলায় ছোট দরজা খুলিয়া শিশি বোতলওয়ালা ডাকিয়াছেন। শুধু ডাকিয়াছেন বলিয়াই অবশ্য উপসংহার করা চলে না। ডাকিয়াছেন, কাগজ ওজন করাইয়াছেন, অতঃপর বিপুল বিক্রমে বাদবিতণ্ডা শুরু করিয়াছেন। পুরনো কাগজের শের দর যে 12 আনার নিচে নয়, এ তথ্য জ্ঞানদার অজ্ঞাত নয়। কিন্তু সদ্য ডাকাত লোকটা বলে কিনা 11 আনার বেশি চাহিলে নাকি গলা কাটা হয় তাহার। এরপর কলহ বাধা ছাড়া উপায় কি? গলা তো তোরাই কাটিস বাপু। সেদিন সেই অ্যালুমিনিয়াম টুটা ভাঙা বিক্রিটা কি কম ঠকানটাই না ঠকিয়ে গেল। নানা কথার প্যাঁচে ফেলিয়া জ্ঞানদাকে যেন হতবম্ব করিয়া দিল। আর ঠকিতে রাজি নন তিনি। আগে কখনো এসব কেনাবেচার ব্যাপারে জ্ঞানদার উৎসাহের পরিচয় পাওয়া যায় নাই। অবহেলিত বাসি কাগজগুলা ছোট ছেলেরা নৌকা বানাইয়া ছিঁড়িয়া কুচাইয়া এবং ততোধিক ছোট ছেলেরা অন্য কাজে সদ্ব্যয় করিয়া আসিয়াছে এতদিন। কিন্তু আজকাল জ্ঞানদার সেন দৃষ্টি হইতে
কোনো অপচয় হইবার উপায় নাই। সকলের পড়া সাঙ্গ হইবার আগেই লুকাইয়া গৃহজাত করিয়া ফেলেন। অনেক বাগযুদ্ধের পর সবে যখন 11.5 আনায় রফা হইয়াছে, বামুন ঠাকুর আসিয়া যেন কামান দাগিল। পিসিমা, এমতো বাড়িতে মুখ কামও করিতে ন পারিব। পিসিমা বিরক্তভাবে হাতের ইশারায় চুপ করিতে বলেন, কারণ ডাকাত ফেরিওয়ালাটা আবার কিছু কারসাজি করিয়া না বসে। ঠাকুর ইশারার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাভাব দেখায় না। এক মুঠা কাকর মুখে ভরিয়া কথা কহর মতো দাঁত ভাঙা সুরঝঙ্কার এবং অনাবশ্যক অকারান্ত ভার প্রপীড়িত শব্দব্যঞ্জনায় এক নাগারে যাহা বলিয়া যায়, তাহার তাৎপর্য এই রকম শৃঙ্খলা বিবর্জিত এবং বদরাগী গৃহিণী সম্বলিত বাড়িতে কাজ করা শুধু কঠিন নয়, অসম্ভব। অতএব এই দণ্ডে বেতন চুকাইয়া দেওয়া হোক। হাত পা চোখ কান থাকিতে চাকরির অভাব হইবে না ত্রিলোকনাথের। জ্ঞানদা কাগজের দাম 1 টাকা 14 আনা পয়সা সাবধানে গুনিয়া লইয়া আঁচলে বাঁধিতে বাঁধিতে বলেন, কেন, তোমার আবার সকালবেলা কি হলো ঠাকুর? এই তো দেখে এলাম দিব্যি রান্না চড়িয়েছ। ঠাকুর বাংলা বুঝিতে পারে, বলিতেও না পারে এমন নয়, কিন্তু জাতীয় ভাষা ত্যাগ করিতে নারাজ। পিসিমার কথার উত্তরে রোষক্ষুব্ধ স্বরে বলে, দিব্য মুকুট না পাইব না, অনাজ তরকারি পাইব না, দিব্য রাঁধিব, এমতো শকতি মন অছি। 8টা বাজি গলা, অফিসও টাইম হয়ে গলা, মু কিমতি ভাত দিব? কেন, নগিন্নি গেলেন কোথা? জ্ঞানদা বিরক্ত স্বরে প্রশ্ন করেন। মু ন জানি। ঠাকুরও সমানতালে বিরক্তি প্রকাশ করিয়া তৈল চিক্কন গামছাখানির সাহায্যে গায়ের ঘাম মুছিতে থাকে। অর্থাৎ সে আর কিছু বলিতে রাজি নয়। জ্ঞানদা অকুস্থলে গিয়া তদন্ত করিতে পারেন করুন। নবৌ যেন 24 ঘন্টাই মিলিটারি, সংসারে দুটো কুটনো বাটনা করে বাড়ি শুদ্ধ লোকের মাথা কিনে রেখেছে একেবারে। দেখি আবার কি আগুন জ্বলল সকালবেলা। কাগজওয়ালার সঙ্গে বকাবকির পর গুরু পরিশ্রমে অম্বলের রোগী জ্ঞানদার হাঁপ ধরা স্বাভাবিক। হাঁপাইতে হাঁপাইতে তাই সামনেই যাহাকে দেখেন প্রশ্ন করেন, কে ওকেনে? শান্তি, তোদের 9 ঠাকুমার কি হলো আবার? শান্তির বয়সটা যদিচ কবিবর্ণিত ভাষায় কৈশোর যৌবন দুহু মিলি গেল গোছের, কিন্তু মুখভঙ্গিটা যা করিল সেটা কিশোরী যুবতী উভয়ের পক্ষে বেমানান। প্রায় 9 ঠাকুমার মুখভঙ্গির নকল করিয়াই ঝঙ্কার দিয়া ওঠে, এই তো আছে, নতুন করে আবার কি হবে? অর্থাৎ বোঝা গেল শান্তি মূল তথ্য অবগত নয়। ইন্দুপ্রভা সম্বন্ধে উল্লেখ করিতে হইলে অগ্রাহ্য ভাব দেখানোই অভ্যাস, তাই। তাছাড়া সে বেচারা অভিভাবক মণ্ডলীকে লুকাইয়া চাকর বসন্তকে তেলে ভাজা খাবারের ফরমাস করিয়া সিঁড়ির মুখে দাঁড়াইয়া আছে তাড়াতাড়ি বামাল পাচার করিতে। এখন আবার এসব কি উৎপাত? বাবা, মেয়ে তো নয়, যেন আগুনের খাপড়া। এসব মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে করবে কি? জ্ঞানদা অস্ফুট স্বরে নানা মন্তব্য করিতে করিতে অগ্রসর হন। কিন্তু ইন্দুপ্রভা মাথা খুঁড়িয়া মরিতে পারেন। মেজাজ দেখাইয়া বসিয়া থাকিবার অবকাশ কোথায়? ঠাকুরের স্টকে মাত্র ডাল ভাত ও একটা মোটা চচ্চড়ি গোছের সম্বল, অথচ অমু অপু স্নান করিতে গেল। না, শাসনও নয়, জুলুমও নয়, নিজের স্বভাবের কাছেই মাথা হেঁট করিতে হয় ইন্দুপ্রভাকে। চোখ বুজিয়া বসিয়া থাকিবার শক্তি তাহার নিজেরই নাই। ভিতরের তাগিদেই তাড়াতাড়ি গোটা কতক আলু পটল ভাজা কুটিয়া দিয়া এক তাল পোস্ত লইয়া বাটিতে বসিয়াছেন। অমূল্য ভালোবাসে পোস্তর বড়া। অবশ্য হাতের সঙ্গে রসনাও সমানতালে খাটিতেছে। ছেলেদের পাকড়াও করা শক্ত। স্নানাহার করিতে তো 9টা বাজিয়া যায় ওদের। অবশ্য অপূর্বর কথা আলাদা, তার অনেক কাজ। রাজ্যের ভাঙা জিনিস মেরামত করিবার দুর্বহ ভার যার মাথায়, তার আর অবসর কোথায়? অথচ খবরের কাগজখানা কেবলমাত্র একলা মনে মনে পড়িয়া চুপ করিয়া থাকা কি দুরূহ, বিশেষ তো এই সময়, ভারত যখন জীবন মরণের সন্ধিস্থলে। তাই কাগজখানা নাড়িতে নাড়িতে দৈবাত যেন আসিয়া পড়িয়াছেন। এইভাবে খাবার ঘরে আসিয়া চাপিয়া বসেন সেজ কাকা, অমূল্য অপূর্বর আসনের সামনে। কাগজ দেখেছ নাকি আজকের? না দেখাটা যেন অপরাধ হইয়াছে এমনি কাঁচুমাচু মুখে অপূর্ব বলে, না, দেখা হয়নি। স্টোভটা এমন দিক দাঁড়িতে ফেলেছিল, কোনখানে খুঁত দেখতে পাচ্ছি না। অথচ সেজ কাকা ভ্রুকুঞ্চিত করেন, এই সেদিন না সারলে স্টোভটা? সেটা তো বাড়ির,
ভারী যেন ব্যস্ত, এইভাবে তাড়াতাড়ি খাইতে থাকে অপূর্ব। এটা কার সে কথা আর বলে না। বাড়ির লোকে যে তার এইসব কাজকর্ম সুচক্ষে দেখে না, নিতান্ত উদমাদা হইলেও সেটুকু বুঝিবার মতো বুদ্ধি আছে অপূর্বর। অন্য সময় হইলে সেজকাকা এই ঘরের খাইয়া পরের মোষ তাড়ানোর মতো আহাম্মুখীর বিরুদ্ধে একচোট উপদেশ বর্ষণ করিতেন, কিন্তু এখন মাথার উপর দুশ্চিন্তার পাহাড়, তাই কান করেন না। সোৎসায় বলেন, আমাদের জিন্না সাহেবের আবদারটা দেখলে একবার? সে যে বলে না, ডুডুও খাবো, টামাকও খাবো, ঠিক তাই। লাট বাহাদুরের কালকের চিঠিটা পড়েছ তো? বলা বাহুল্য, কালও অপূর্বর সময় ছিল না। মুখ দেখিয়া বুঝিতে আটকায় না সেজকাকার। ক্ষুব্ধ স্বরে বলেন, কাগজ পড়ো না তোমরা, থাকো কি করে? আশ্চর্য। অমূল্য কোনোদিনই পড়ে না, সে কথা ব্যক্ত করিতেও দ্বিধা করে না। পড়েই বা কি কাজকলা হবে? কর্তাদের ওই আলাপ প্রলাপ আর বিলাপের বর্ণনা তো অফিসে তো শুনতে শুনতে কান পচে গেল, নিস্তার আছে? এতেও যদি সেজকাকা উত্তেজিত না হন তো আশ্চর্য। কান পচে গেল? অবাক করলে যে হে! বলি, এত বড় একটা সাম্রাজ্য ওরা বিনা বাক্য ব্যয় ছেড়ে দেবে? কথাটি কইবে না? ছেড়ে দেবে কে বললে? দেবে না, ওদের ঘাট দেবে। পরম পরিতৃপ্তির হাসি হাসেন সেজকাকা। বাপ বাপ বলে দিতে হবে বাচাদনদের। মহাত্মাজি তো কাঁচা ছেলে নয়, এমন প্যাঁচ কষেছেন। 50 বছর ধরে তো কষছেন প্যাঁচ, হলো কি? প্যাঁচের ওপর প্যাঁচ আছে, বুঝলে সেজকাকা? শেষ অবধি ভাত কাপড়টা পর্যন্ত মুঠোর মধ্যে পড়েছে। বলে কি না, দেশ স্বাধীনতার পথে এগোচ্ছে, এক মুঠো ভাত বেশি খাবার স্বাধীনতা নেই লোকের। খাইবার স্বাধীনতা না থাকিলেও ফেলিবার স্বাধীনতাটা এখনো অব্যাহত আছে প্রমাণ করিতেই বোধ করি অমূল্য অর্ধেক ভাত পাতে ফেলিয়া জলের গ্লাসে হাত ডুবাইয়া উঠিয়া পড়ে। খাওয়ার সময়টা জ্ঞানদারী কাছে বসিবার কথা। নিয়মিত কোনো দায়িত্বের কাজ ঘাড়ে লইতে রাজি নয় বলিয়া তদারকির কাজটাই তিনি করেন বেশিরভাগ। কিন্তু ইদানিং যেদিন আহার্য বস্তুর বাহুল্যটা কম দেখেন, সহজে খাবার ঘরের দিকে মারান না। কিন্তু সেজকাকার নজর এড়ানো শক্ত। তিনি নেহেরু জিন্না সমস্যা ভুলিয়া হাহা করিয়া ওঠেন। উঠে পড়লে মানে? খাওয়া হয়ে গেল? অর্ধেকও খেলে না যে? কি ছাই দিয়ে খাবো? অমূল্য স্বভাবসিদ্ধ কটুস্বরে মন্তব্য করে। বাড়িতে আজকাল যা খাওয়া দাওয়া হচ্ছে, এরকম চললে হোটেলে গিয়ে খেতে হবে। সেজকাকাও কিঞ্চিত খবর রাখেন না তা নয়, বাজার করিবার সময় মনই ওঠে না তার। কিন্তু জ্ঞানদা যে দৈনিক 4 টাকার বেশি হাতছাড়া করিতে রাজি নয়, তবু অনেক সময় নিজস্ব পয়সাও ঘুষ দিতে হয় বই কি। ভালো জিনিসটা, বাজারের সেরা জিনিসটা কিনিবারও যে একটা নেশা আছে। সেজকাকা সমস্ত বিরক্তিটা মুখের ভাবে প্রকাশ করিয়া ক্রুদ্ধকণ্ঠে ডাকেন, জ্ঞান! বলি, আজকাল সব হচ্ছে কি? আছিস না মরেছিস? হবে না? বাড়ির লক্ষ্মী যেদিন থেকে বাড়ি ছাড়া, সেদিন থেকেই সংসারের এই হাল। ছি ছি ছি, খাওয়াই হলো না ছেলেটার। অপূর্ব শেষ ভাতটি শেষ করিয়া উঠিতে উঠিতে বলে, আসল কথা অফিসের বেলা হয়ে গেছে। দিল খাওয়া দাওয়ার ঘাড়ে দোষ চাপিয়ে। আবার বেশি কি রান্না হবে? খিদে থাকলে কই রে মিনু, আমার পান। এইবার জ্ঞানদা আসরে উঁকি মারেন। ভয় যা কিছু অমূল্যকে। চাপা গলায় বলেন, নবয়েরও দোষ আছে। কেন, ওদের পাতে একটু ভালো তরকারি জোটে না? এই তো দিনে 4-5 টাকার বাজার হচ্ছে। আসলে ওসব নষ্টামি। কি যে বাজে বকো পিসিমা! প্রায় ধমক দেওয়ার মতো শুনিতে লাগে অপূর্বর কথাটা। পিসিমা খুব বেশি দমেন না। শেষদার আরও একটু নিকটবর্তী হইয়া বলেন, আর তাও বলি, এই আকড়া গন্ডার দিনে সবাই মিলে চাকরি বাকরি করুক তা নয়। জোয়ান ছেলেরা কেউ কবিতা লিখছেন, কেউ ঘুড়ি ওড়াচ্ছেন। অপূর্ব হাসিয়া ফেলে। তারা আবার কারা গো পিসিমা? কেন, অনু সুদো রোজগার করার বয়স হয়নি ওদের? বিদ্যে শিখেও যা, মুখ্য থেকেও তাই। শুধু নগেন্নির অখদ্দে অবদ্যে ছেলে। ঘুড়ি ওড়ানো পায়রা পোষাই তার পেশা। অনিরুদ্ধ স্বাস্থ্যটা চিরদিনই কম জোরালো এবং কবিতা না লিখুক উপন্যাস সে লেখে। তাছাড়া এত ঊর্ধ্ব লোকের স্বপ্ন দেখে যে অর্থোপার্জনের মতো ছোট কথাটা বোধ করি কোনোদিন ভাবিয়া দেখে নাই, কিংবা হয়তো ভাবিয়া দেখিয়াছে, তার ব্যক্তিত্বের উপযুক্ত কোনো পথ পায় নাই, ফল একই। কিন্তু কথাটা তুলিতেই অপূর্ব দরাজ গলায় হাসিয়া ওঠে। তাহলেই হয়েছে, মনু করবে চাকরি। ওর যে মনিব হতে পারবে সে এখন তপস্যা করছে।
তুমি এক পাগল পিসিমা। আচ্ছা, এরপর বুঝো ঠেলা। কেন, সুদোদ্যোগী চাকরি ওকে একটা জুটিয়ে দিতে পারিস না? জোয়ান মদ্য ছেলে, লেখাপড়ার পাট নেই। ভাতের কি সত্যি এত অভাব হয়েছে পিসিমা? অপূর্ব ম্লান মুখে বলে। ছেলেবেলার সেই টাইফয়েডের পর থেকে মাথাটাও কেমন হয়ে গেছে, তুমি কি জানো না? প্রায় শুনি সুধোর নিন্দে। কারণটাই দেখো ছাই। স্বাভাবিক বুদ্ধি হলে অত বড় ছেলে ঘুরিয়ে ওড়াতেই বা যাবে কেন? লেখাপড়াই বা পারবে না কেন? অপূর্ব আর দাঁড়ায় না। অফিসের বেলা হইতেছে। জ্ঞানদা আপন মনে গজগজ করেন, না, কারোরই কোনো দোষ নেই, সবাই গুণের অবতার। যার দোষটি ধরিয়ে দিতে যাব তার হয়েই ওকালতি। মানধাতার আমলে টাইফয়েড হয়েছিল, এখনো তার জের চালাতে হবে? অবাক কথা। কেন, মাথা খাটাবার কাজ না পারে? অত বড় ছেলে লোহা পেটানোও ভালো, যা আসে ঘরে। আজকালের বাজারে দুটো মানুষকে ভাত কাপড় দিয়ে পোষা সোজা কি না? এর ওপর আবার মেয়ে আনা হয় না বলে নগিন্নির রাগ কত। খুশিতে জ্ঞানদাকেও হয়, কিন্তু সেটা বোধ করি হিসেবের খাতায় তুলিতে মনে পড়ে না। আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।